বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 4 লাখের বেশি। আক্রান্ত সব মিলিয়ে 69 লাখ ছাড়ালো। বাংলাদেশের অবস্থাও খুব বেশি সুখকর না। গত 24 ঘন্টায় 2635 জন নতুন করে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, মারা গেছেন আরও 35 জন। সংক্রমণ ঠেকাতে নতুন করে আবার লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার। যদিও গত লকডাউন কিংবা সাধারণ ছুটি যেটি বলে না কেন, সেটি খুব বেশি মানুষ যেমন নিয়ম মানেনি, একই সঙ্গে নিয়ম মানাতেও আসলে বাধ্য করতে পারেনি সরকার। সামনের কর্মপরিকল্পনা আসলে কি হওয়া উচিত, বাংলাদেশকে আসলে রক্ষা করতে একটু হলেও স্বস্তি দিতে, সে বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। এমন অবস্থায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো 4 জন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন শফি আহমেদ, সাবেক ছাত্র নেতা। আমাদের সঙ্গে আছেন মুস্তাফিজ শফি, ভারপ্রাপ্ত সম্পাদক সমকাল। ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে। আমাদের সঙ্গে কানাডা থেকে যোগ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম, বাংলাদেশের সাবেক অনারারি কনসাল জেনারেল। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখতে পারেন নিউজ 24-এর, সেখানে এই নিউজ রুম সংলাপ সরাসরি দেখতে পাবেন। একই সঙ্গে আমরা আশা করি আপনারা সেখানে কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন, মতামত জানাবেন। আমরা আপনাদের মতামত নিয়েও আলাপ আলোচনা করতে চাই। সব মিলিয়ে আসলে সময়টা সারা বিশ্বের জন্যই খারাপ, একই সঙ্গে বাংলাদেশের জন্যও অনেক বড় চ্যালেঞ্জের। কারণ প্রায় 66 দিনের সাধারণ ছুটিতেও খুব বেশি কাজ হয়নি বাংলাদেশের, এবং এখন পর্যন্ত আসলে করোনা ভাইরাসের সংক্রমণ, মৃত্যুর তালিকা আসলে দীর্ঘ হচ্ছে প্রতিনিয়তই। সে কারণে আবার নতুন করে লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার। কিন্তু আগের যে সাধারণ ছুটি সেটি খুব বেশি কাজে আসেনি। এবার লকডাউন, সাধারণ ছুটি যেটি আসুক না কেন, সেই জায়গায় পূর্ব প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত, কি করলে আসলে একটু হলে স্বস্তি পাবে বাংলাদেশ, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। আমরা আসলে শুরু করতে চাই ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর তৌফিক জোয়ারদার, আবার নতুন করে আসলে হটস্পট ধরে লকডাউনের পথে যাওয়ার কথা বলা হচ্ছে। আসলে কতটা কাজে দেবে আসলে বিক্ষিপ্তভাবে যদি আসলে লকডাউন করা হয় বিভিন্ন স্পট ধরে ধরে? এটা ডিপেন্ড করছে লকডাউন আপনি কিভাবে আরোপ করছেন এবং আপনার ইউনিট অফ লকডাউন গুলো কি হবে সেটার উপরে। সেগুলো আমরা এখনো জানি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আসলে বেঞ্চমার্ক ঠিক করতে হবে। আমরা সবাই জানি যে করোনা ভাইরাস বা কোভিড-19 একটা নতুন রোগ। এটার এপিডেমিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এখনো আমাদের কাছে খুব বেশি ক্লিয়ার না। তো যার জন্য এটা আসলে কিভাবে বিহেভ করবে সেটা ভালো বলতে পারবেন বা ধারণা করতে পারবেন এপিডেমিওলজিস্টরা, বিশেষ করে ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজিস্ট যারা আছেন তাদের পরামর্শক্রমে করতে হবে। তো আমার প্রথম কথা হচ্ছে যে লকডাউন, যদি লকডাউন অর নো লকডাউন, হোয়াট এভার স্ট্র্যাটেজি ইউ টেক, এটা আপনাকে নিতে হবে আসলে এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত বা প্রশাসনিক সিদ্ধান্ত নিলে এটা ভুল হওয়াটা অতীতের মতোই আবার একই ভুলের চক্রে পড়ে যাব। আমাদের যেটা করতে হবে যে যারা এই বিষয়ের এক্সপার্ট আছে, বাংলাদেশে কিন্তু এপিডেমিওলজিস্টের অভাব নেই, পাবলিক হেলথ প্রফেশনালের অভাব নেই, তাদেরকে সাথে নিয়ে বসে এই সিদ্ধান্তটা নিতে হবে যে আমি কোন বেঞ্চমার্ক অনুযায়ী আমি কোন এলাকাকে রেড বলবো, ইয়েলো বলবো, গ্রিন বলবো, অর্থাৎ বেঞ্চমার্কিংটা আগে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে বেঞ্চমার্কিং করার পরে আমি এলাকাগুলোকে পেয়ে গেলাম, তখন এই এলাকাগুলোর ভেতরে আমার ম্যানেজমেন্ট কিরকম হবে। সেই মানুষ যে এলাকা, রেড এলাকাগুলো আমি ধরে নিচ্ছি যে সেখানে কমপ্লিট লকডাউনের অবস্থা চলবে। কমপ্লিট লকডাউন যদি আরোপ করা হয় তাহলে সেখানে মানুষের সাবসিস্টেন্স কিভাবে মেনটেন হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে, যেটা আমরা অতীতে করিনি। আমরা সাধারণ ছুটি ঘোষণা করে দিয়েছি, কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্ত নিইনি যে এই মানুষগুলো সপ্তাহে সপ্তাহে সাধারণ তথাকথিত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে, কিন্তু এই এক সপ্তাহের একটা প্রিপারেশন এবং 2 মাসের প্রিপারেশন কিন্তু মানুষের জন্যও এক নয়, সরকারের জন্যও এক নয়। অর্থাৎ এখানে যে একটা প্রস্তুতিহীনতা ছিল, প্রস্তুতির অভাব ছিল, সেটাই সপ্তাহে সপ্তাহে লকডাউন বা সাধারণ ছুটি বাড়ানোর মধ্য দিয়েই কিন্তু এটা অনেকটা প্রতীয়মান হয়। বোঝা যায় যে আমরা ঠিক আসলে প্রেডিক্ট করতে পারি। ডক্টর তৌফিক জোয়ারদার, যেটি আসলে এখন বলা হচ্ছে আসলে যে হটস্পট এবং ক্লাস্টার এরিয়া বিবেচনায় নিয়ে পাড়া, মহল্লা, ওয়ার্ড এলাকা লকডাউন করা হবে, সেটি আসলে কতটা কাজে দেবে, নাকি আরেকটু বড় পরিসরে লকডাউনের দিকে চিন্তা ভাবনা করা উচিত? না, এইটা আমি বলবো যে ডিস্ট্রিক্ট, মানে আমি বলবো যে যত ছোট এলাকায় আপনি ইউনিটটা নিতে পারেন আপনার প্রিসাইজ হবে, আপনার লকডাউন তত প্রিসাইজ হবে। মনে করেন একটা ডিস্ট্রিক্ট আপনি নিলেন, ইউনিট, যে কোনো ইউনিট, আপনি ডিস্ট্রিক্ট নিতে পারেন, উপজেলা নিতে পারেন। ডিস্ট্রিক্টকে যদি আপনি টোটালি রেড করে দেন, ডিস্ট্রিক্টের মধ্যে সব এলাকা কিন্তু রেড না, কিছু কিছু এলাকায় কিন্তু আপনার ইনফেকশন স্প্রেড করেনি।
তো আপনি যত প্রিসাইজ এরিয়া নিতে পারবেন, অর্থাৎ এটা যদি একটা মৌজা হয় সবচেয়ে ভালো, বাট মৌজা পর্যায়ে আপনি করতে পারবেন না, এটা আপনি একটা উপজেলা বা এরকম ইউনিট নেন, একটা ওয়ার্ড নেন শহর এলাকায়, তাহলে আপনার এটা বেটার হবে। সো এই স্ট্র্যাটেজিটা যদি নিয়ে থাকে, আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে করা হচ্ছে, কিন্তু ইউনিটটা যত ছোট হবে তত বেটার হবে। তবে মনে রাখতে হবে যে একটা ইউনিট, অর্থাৎ আমি রেড এলাকা যেখানে আমি ঘোষণা করলাম সেখানে যেন গ্রিন এলাকার সাথে তার সংযোগটা যেন না থাকে, তাহলে কিন্তু এই রেড গ্রিনের কোনো অর্থই থাকবে না। কথার কথা, আপনি একটা এলাকাকে গ্রিন বললেন, কিন্তু সেখান থেকে রেড এলাকার মানুষ অনায়াসে সেখানে যাতায়াত করতে পারছে, তাহলে কিন্তু এই গ্রিন এই রেডের কোনো মূল্য থাকবে না। জি, এটা আসবো যেন আসবো ডক্টর তৌফিক চৌধুরী, আবার আসবো আপনার কাছে। আমরা একটু মুস্তাফিজ শফি আপনার কাছে আসতে চাই। মুস্তাফিজ শফি, আমি জানতে চাই আসলে আগের বার যে আসলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, যেটি আসলে ডক্টর তৌফিক জোরদার বলছিলেন এবং সবাই এক বাক্যে আসলে স্বীকার করছেন যে সেটি আসলে খুব বেশি কাজে লাগেনি, ঘাটতি কোথায় কোথায় ছিল, সেখান থেকে কোন কোন শিক্ষা এবার যদি লকডাউন হয় সেক্ষেত্রে কোন কোন শিক্ষা কাজে লাগাতে পারে সরকার? মুস্তাফিজ শফি। ধন্যবাদ। দেখেন, আসলে আমরা মানে সরকারের গত মার্চ মাস থেকে শুরু করে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সবগুলোর মধ্যে কিন্তু ট্রায়াল এন্ড এরর এরকম করে করে কিন্তু যাচ্ছে। জি জি। এবং সর্বশেষ যেটি হলো যে যখন আমরা একবারে পিকে যাচ্ছি আমাদের আক্রান্ত এবং মৃতের সংখ্যা, তখন আমরা সবকিছু খুলে দিলাম। এটা আসলে একটি ডিজাস্টার হয়েছিল আমি মনে করি। আমি এর আগেও আপনাদের প্রশ্নতেও বলেছি এবং মানে আরো কয়েকটি টেলিভিশনে একই কথা বারবার বলেছি। যেটা তৌফিক জোয়ারদার যে জিনিসটি বলেছেন যে আসলে বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কিন্তু সবাই খুব ভালো এটা বুঝবো না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়েই, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে কিন্তু পরিকল্পনা নিতে হবে। গত 2 দিন 3 দিন ধরে এবং আজকেও আমরা জানি যে বারবার কিন্তু মিটিং হয়েছে। বিশেষ করে এই যে জোন ভাগ করা যেটা, এটা কিন্তু বিশেষজ্ঞদের শুরু থেকে তারা বলছিলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু জোন ভাগ করে রেড, ইয়েলো, গ্রিন হিসাবেই কিন্তু চলেছে। তো এটা আমাদের বিশেষজ্ঞদের কথা ছিল। দেরিতে হলেও সরকারের এই সিদ্ধান্তের মধ্যে নিয়েছেন যে তারা এটি ভাগ করবে। ভাগ করার ক্ষেত্রে এবং এটা কার্যকর করার ক্ষেত্রে আমি বলবো যে বিশেষজ্ঞদের মতামতটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিয়ে যদি আমরা আগাতে পারি। একটা জিনিস আপনি খেয়াল করেন যে আমাদের বা ওয়ার্ল্ড যদি সিনারিও দেখেন, করোনার সঙ্গেই কিন্তু আগামী 1-2 বছর আমাদের বসবাস করতে হবে, এটা কিন্তু ক্লিয়ার। এখন আমি কিভাবে করোনার সঙ্গে নিজেকে সুরক্ষিত রেখে বসবাস করবো, সেটাই হলো আসল বিষয়। আমরা নিজেকে সুরক্ষিত রেখে করোনার সঙ্গে বসবাস করে এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ইকোনমিকে এগিয়ে নিতে চাই, দেশের মানুষকে, সমাজকে এগিয়ে নিতে চাই। জি, মুস্তাফিজ শফি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রশ্নটা আসলে ছিল, মানে গতবার যে 2 মাসের সাধারণ ছুটি ছিল, মানুষকে আসলে মানে লকডাউনের মতো করে চিন্তা করে সরকার আসলে সাধারণ ছুটি দিয়েছিল, যাতে করে মানুষ, এবং বারবার কিন্তু আহ্বান জানানো হয়েছিল মানুষ যাতে ঘরে থাকে, বের না হয়, স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে, সেটি আসলে মানুষ যেমন মানেনি, সরকারও বাধ্য করতে পারেনি। আমাদের মানুষের বিহেভিয়ারাল মানে সিস্টেমটা কিন্তু আমরা বুঝি, মানুষের আচরণগত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বুঝি এবং আমাদের কালচারটাও আমরা বুঝি। এখানে কিন্তু আপনি একটা আহ্বান জানালেন আর সেই আহ্বান মানুষ মেনে চলবে এটা কিন্তু না। তাহলে কি করতে হবে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানুষকে একবার বাধ্য করতে হবে বৃহত্তর স্বার্থে। আমরা কিন্তু অনেক সময় দেখি যে হরতাল যখন হয়, যখন হরতালের যারা হরতালকারীরা বা আন্দোলনকারীরা তারা কিন্তু ভাঙচুর করতে যান, তখন কিন্তু মৃদু লাঠি চার্জ করা হয়। আমরা একেবারে শুরুতে যেটা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়েছিল এবং সেটা এমন ভাবে পৌঁছে দেওয়া হলো যে সেটাকে আসলে সেটা বিরুদ্ধে সবাই চলে গেল। একজন মানে ম্যাজিস্ট্রেট একজন বৃদ্ধ লোককে কারা ধরে উঠবোস করে ফেললেন, এরকম না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জোর প্রয়োগ করতে হবে। যারা বাইরে যাচ্ছেন, অকারণে বাইরে যাচ্ছেন, তাদেরকে ঘরের ভিতরে রাখতে হবে। যাদের কাজ আছে তারা যাতে কাজে সঠিকভাবে যেতে পারেন, তারাও যাতে সুরক্ষা মেনটেন করে যাচ্ছেন কিনা। অফিসের বিষয়টি আমি এর আগেও বলেছিলাম, আমি সাধুবাদ জানাই যে মানে আমাদের সরকারি মানে কার্যক্রমে সেটি নিয়েছেন যে 25% মানে উপস্থিতি অফিসে যেটা করা। আমি বলবো যে বেসরকারি অফিসগুলোতেও এই বিষয়টি করতে হবে, বাধ্য করতে হবে যে 25% মানুষকে দিয়ে যাতে অফিসটা আমরা চালাতে পারি। আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে, আমি বলবো একটু শেষ করি, আমাদের কিন্তু অভিজ্ঞতা হয়েছে যে আমরা একেবারে কম সংখ্যক মানুষকে দিয়ে বা বাসায় বসে কাজ করি আমরা কাজটা করতে পারি। তো সেই অভিজ্ঞতাটি কাজে লাগিয়ে আমরা অফিসগুলোকে যাতে নিরাপদ দূরত্ব মেনটেন হয় সরকারি বেসরকারি সর্বপর্যায়ে, সেটি আমরা দেখবো এবং সেটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ, সংশ্লিষ্ট বাহিনীকে সেই জায়গায় মানুষকে বাধ্য করার জন্য কাজ করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আমাদের সঙ্গে আসলে শফি আহমেদ আছেন, সাবেক ছাত্রনেতা। একটু জানাতে চাই দর্শক, আজ আসলে 7ই জুন ঐতিহাসিক 6 দফা দিবস, বাঙালির মুক্তির সনদের দিন, আসলে 6 দফা দাবি পেশ করার দিন। আসলে আমি একটু শফি আহমেদ আপনার কাছে একটু জানতে চাই 7ই জুন সম্পর্কে যদি একটু বলেন, ওই সময়টা আসলে কেমন ছিল
একটু জানতে চাই আপনার কাছে। শফি আহমেদ। ধন্যবাদ। এই করোনাকালীন সময়ে এবছর আমাদের সামনে 7ই জুন উপস্থিত হয়েছে। 7ই জুন হরতাল ছিল। জি জি। হরতাল ছিল বঙ্গবন্ধুর 6 দফার ভিত্তিতে। আমরা যে স্বাধীনতা পেয়েছি, বাঙালির যে একটি জাতি রাষ্ট্র, এই 6 দফা ছিল বঙ্গবন্ধুর সেই ম্যান্ডেট নেওয়ার, আপনার যেটাকে বলা হয় ম্যাগনা কার্টা, বা যে যেভাবে বলি না কেন, মুক্তির সনদ। বঙ্গবন্ধু এটা লাহোরে ঘোষণা করেন 6 দফা ঘোষণা করার পরে ধীরে ধীরে আমাদের এখানে 6 দফা প্রচার শুরু হয় এবং 1966 সালের জি। আপনার 11ই ফেব্রুয়ারি সম্ভবত পল্টন ময়দানে একটা জনসভায় এই আজকের হরতালটা ঘোষিত হয়। এই হরতাল ঘোষণার পরে এই হরতালের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয় এবং এই প্রস্তুতির মধ্য দিয়েই আমাদের তেজগাঁও অঞ্চলে শ্রমিক নেতা মনু মিয়া সহ কয়েকজন শ্রমিক আত্মাহুতি দেয়। এটা ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জে প্রায় 7-8 জন শ্রমিক টিপিআর এর গুলিতে শহীদ হন। পরিস্থিতি তৎকালীন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই 6 দফার উপরে প্রথম যে আজকের এই হরতাল 7ই জুনের, এই হরতালকে কেন্দ্র করেই জনবিস্ফোরণটা ঘটে। এই 6 দফার যে আমাদের বঙ্গবন্ধু যে 6 দফা তুলেছিলেন, তার মূল কথাটা ছিল যে পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে রক্ষা করা, অর্থাৎ বাঙালি জাতির যে জাতীয়তাবাদী চেতনা, সেটা প্রথম স্ফুরণ ঘটে এই হরতালের মধ্য দিয়ে। এই হরতাল এবং 7ই জুন, এই 7ই জুনের হরতালকে কেন্দ্র করে মনু মিয়ার আত্মদান বা অন্যান্য শ্রমিকদের আত্মদান, এটা 6 দফা আন্দোলনের যে বিজয়, সেই বিজয়টার শুরু বলতে পারেন। এবং এইটাই কিন্তু আপনার কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে আন্দোলনটা চলে। এই আন্দোলনটা চলার এক পর্যায়ে বঙ্গবন্ধু বারবার কারাগারে যান। এই ছাত্রলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ তারা এই আন্দোলনটাকে সংগঠিত করে। যদিও প্রথম দিকে বামপন্থীরা কেউ কেউ এটার বিরোধিতা করেছিলেন, কিন্তু তারপরে তারাও, ছাত্রদের যখন 11 দফা হয়, ছাত্র সংগ্রাম পরিষদ হয়, তখন তারাও এটার সাথে সংহতি প্রকাশ করে এবং চূড়ান্তভাবে 69-এ গণঅভ্যুত্থান হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি লাভ করেন। শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন এবং তারপরে 70-এর জলোচ্ছ্বাস, নির্বাচন, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ম্যান্ডেট লাভ, আমরা ধারাবাহিকভাবে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যাই। এই কারণে আমি বলতে চাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ, এটা যে এটা একটা আন্দোলনের মাইল ফলক, যে স্টার্টিং পয়েন্ট। এই জায়গায় অনেক দিনের প্রস্তুতি। 66-এ লাহোরে এই প্রস্তাবটা পেশ করেছিলেন বঙ্গবন্ধু একটা সর্ববিরোধী দলীয় একটা ঐক্যের মিটিং এ। সেইটাকে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রচার করে আস্তে আস্তে এবং এটার পূর্ব পাকিস্তানের প্রথম জনসভাটা হয় আপনার চট্টগ্রামের লালদিঘি ময়দানে। জি, শফি আহমেদ, আমি একটু জানতে চাই যে মানে সবকিছু আমাদের মানে 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা, সবকিছু আসলে ঐক্যের ফল। হ্যাঁ, মানে এখন একটা সংকটকালীন মুহূর্ত যাচ্ছে বাংলাদেশের। কতটা ঐক্যবদ্ধভাবে আমরা এই সংকট মোকাবেলা করতে পারছি বলে মনে হয় আপনার? মানে করোনা সংকটের কথাই বলছি। না, এখন আমরা একেবারেই অনৈক্যের মধ্যে বসবাস করছি। হচ্ছে যে বাঙালি জাতির যে জাতীয়তাবাদী শক্তি, সেই শক্তিটা পুরোটাই বঙ্গবন্ধুর 6 দফার মধ্য দিয়ে এটা আন্দোলনের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে আমাদের মধ্যে এরকম কোন ন্যাশনাল স্পিরিট কাজ করছে। যদি আমাদের মধ্যে ন্যাশনাল স্পিরিট কাজ করতো, আমরাও যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের কাছাকাছি ভিয়েতনামও তারা সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। ভিয়েতনাম কিন্তু কোভিড মুক্ত হয়েছে। আর আমরা এখন এই পর্যায়ে এসে চিন্তা করছি লকডাউন কিরকম হবে, রেড জোন হবে না ইয়েলো জোন হবে, ইয়েলো জোন হবে না গ্রিন জোন হবে, কোন জায়গাটা সংক্রমিত হবে। আমরা একটা মানে কেমন জানি একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। এমনকি রাজনৈতিক দলগুলির বক্তব্যের মধ্যে আপনি খেয়াল করবেন যে তারা সবাই করোনার বিরুদ্ধে, করোনা প্রতিহত করার কথা বলছে, কিন্তু তারাও এক সুরে কথা বলছেন না। রাজনৈতিক দলগুলিও এক সুরে কথা বলছেন। শফি আহমেদ, এই বিষয়ে আপনার কাছে আবার আসবো। আমি একটু যেতে চাই, ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম আমাদের সঙ্গে আছেন, কানাডায় বাংলাদেশের সাবেক অনারারি কনসাল জেনারেল। ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম, আমি জানতে চাই যে আপনি তো ওখান থেকে নিশ্চয়ই বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করছেন। কানাডার লকডাউন আর বাংলাদেশের
সাধারণ ছুটি, মানে পার্থক্য মূল জায়গায় কোন কোন জায়গায় ছিল আগের ছুটি বিবেচনায় নিয়ে, সামনে আবার লকডাউনের কথা চিন্তা হচ্ছে, কোন কোন জায়গায় বলা হচ্ছে যে মানুষকে আসলে নিয়ম মানানোর জায়গায় কঠোর হতে হবে, মানে একটু যদি টু দা পয়েন্টে বলেন কানাডার বাস্তবতা এবং বাংলাদেশের আগের সাধারণ ছুটি মাথায় নিয়ে সামনের লকডাউনটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে কানাডাতে আসলে লকডাউন বলে কোনো টার্ম ইউজ হয়নি। কানাডাতে যেটা হয়েছে যে ইমার্জেন্সি দেওয়া হয়েছে, ইমার্জেন্সি কিছু মেজার নেওয়া হয়েছে, সেটাই পালিত হয়েছে। আর ছুটি এই টার্মটাই আসলে আমার কাছে মনে হয় যে প্রিটি লাইটার টার্ম, মানে অনেক কেউ এটা সিরিয়াসলি নিবে না কখনোই। পৃথিবীর কোনো জায়গায় সাধারণ ছুটি বলে কোনো রকম ছুটি হয়েছে আমার জানা নেই। ইদার ইট ইজ এ লকডাউন ওর ইমার্জেন্সি, এই দুইটার বাইরে কোনো টার্ম আর পৃথিবীর অন্য কোনো দেশে ইউজ হয়নি আমাদের দেশ ছাড়া। তো আপনি তখনই, যেহেতু আমাদের দেশের লোকজন অত শিক্ষিত না, অত রেসপন্সিবল না বা অত সচেতন না, তাদের জন্য উচিত ছিল আমার কাছে মনে হয় যে অন্য দুইটা টার্ম ইউজ করা ইনস্টেড অফ সাধারণ ছুটি। তো ব্যাপারটা আসলে আমাদের দেশে বেশিরভাগ লোকজনের কাছে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। ইনস্টেড অফ যে সচেতনতা ক্রিয়েট করার দরকার ছিল সেটার জায়গায় এটা মানুষজন আসলে তার একটা উৎসব হিসেবে প্রথম দিকে নেওয়া শুরু করেছে। বাট এখন যেটা হয়েছে, সিচুয়েশন ইজ আউট অফ হ্যান্ড। ইনফ্যাক্ট এখন আপনি স্বীকার করেন আর না করেন, উই আর ইন এ ডিপ ব্যাড সিচুয়েশন, যেখান থেকে উত্তরণটা অনেক কঠিন হবে। ইনফ্যাক্ট আমরা এখনো ইনডিসিশনে আছি যে আমরা আসলে কি করব। আপনি যেটা আমি একটু এখানে অ্যাড করতে চাই যে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে যে আমাদের ডিটেকশনই হচ্ছে না, এবং পৃথিবীর মধ্যে প্রবাবলি আমার মনে হয় পাবলিক হেলথ স্পেশালিস্ট তৌফিক সাহেব আছেন, হি উইল এগ্রি উইথ মি, যে বাংলাদেশে যে অ্যাসিম্পটোমেটিক যে পেশেন্ট আমার মনে হয় পৃথিবীতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেট। এটা তো সেটা আসলেই তারা এক একজন আসলে চলন্ত টাইম বোম। আপনি যদি আমার কাছে জানতে চান, তারা ওয়াকিং টাইম বোম, দে ক্যান স্প্রেড টু অ্যানাদার 100 পিপল যে কোনো সময়। আমরা যেহেতু টেস্টই করতে পারছি না, আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে টেস্টের আমরা কোথায় আছি। পার মিলিয়ন পপুলেশনের জন্য বাংলাদেশে টেস্ট হয়েছে মাত্র 2300 এখন পর্যন্ত, পার মিলিয়ন পপুলেশন। যেখানে পার মিলিয়ন পপুলেশনে আমেরিকাতে হয়েছে 62,000-এর উপরে, কানাডাতে হয়েছে 50,000-এর উপরে, এবং সবচেয়ে বেশি হয়েছে জার্মানিতে প্রায় 80,000-এর মতো। তো এই জায়গাতে আমরা কতটুকু আসলে পিছনে আছি, আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন তাহলে আপনি উইল বি সারপ্রাইজ যে আমরা এখনো আসলে টিকে আছি কি। জি, অনেক ধন্যবাদ। মানে আপনি বলছেন যে টেস্টের উপরেও আসলে গুরুত্ব আরোপ করতে হবে অনেক বেশি, কারণ এখন পর্যন্ত আমরা দেখছি আমাদের 64 জেলায় আসলে টেস্ট করা সম্ভব হয়নি, যদিও সারা দেশই আসলে সংক্রমিত হচ্ছে, সব জেলায় আসলে সংক্রমণ মানে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, পুরো দেশই আসলে সংক্রমিত বাংলাদেশে, কিন্তু এখন পর্যন্ত 64 জেলায় আসলে টেস্ট করা সম্ভব হয়নি। তার মধ্যে যে 50 জায়গায় টেস্ট হচ্ছে তার মধ্যে 15 জায়গায় ঢাকায়। না, অ্যাবসলিউটলি টেস্টের আপনার টেস্টের করার জন্য মানুষের যেই ধরনের ভোগান্তি, আমার মনে হয় যে এটা আসলে আনপ্রেসিডেন্টেড ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের আইডিসিআর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে আমি যেটা দেখেছি, ওনাদের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত টেস্ট হয়েছে আমার মনে হয় 3,85,000-এর মতো বাংলাদেশের টেস্ট। সেখানে আপনি যদি দেখেন ইউনাইটেড স্টেটস হয়েছে মোর দেন 2 crore টেস্ট হয়েছে ইউনাইটেড স্টেটসে, এবং কানাডাতে হচ্ছে 18.5 লাখ থেকে 19 লাখের মতো। কানাডা আমেরিকার সাথে হয়তো আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটাতে আসলে তুলনা করা তো মানে আসলে কঠিন। আমরা ভারতের সঙ্গে আমরা এইখানে একটা এটা আমি এই জায়গাটা একটু আই ওয়ান্ট টু ডিফার, আই বেগ টু ডিফার, বিকজ আমরা যে সবসময় বলি যে কানাডা আমেরিকা বা উন্নত দেশের সাথে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার তুলনা কিন্তু আমরা করছি না, আমরা করছি প্যান্ডেমিক কিন্তু ইজ প্রেজেন্টেড সিমিলারলি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কার স্বাস্থ্য ব্যবস্থা কেমন, কার দুর্বলতা কেমন, আমরা কিন্তু পারতাম আসলে যে জিনিসগুলো আমরা পারতাম, প্রোটেকশন নিতে পারতাম, প্রিভেন্ট করতে পারতাম, সেগুলো আমরা করিনি। জি, আবার আসবো ডক্টর মোহাম্মদ জামিলুর রহমান, আবার আসবো। আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদার আপনার কাছে আসি, আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমি একটু জানতে চাই যে যেটি আসলে বলছিলেন যে ডাক্তার মোহাম্মদ জামিলুর রহমান যেটি বলছিলেন যে বাংলাদেশের আসলে টেস্টের দিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন যে জোনিংটা হচ্ছে, একটা মানুষ তো আসলে তার যদি করোনা সংক্রমিত হয়েও সে যদি ঘোরাফেরা করে, অনেক সময় উপসর্গ দেখা যাচ্ছে না, অথচ উপসর্গ দেখা না গেলেও সে আসলে সংক্রমিত অন্যকে আসলে করতে পারে, মানে যেটি খুবই ভয়াবহ বিষয়। সেই জায়গায় টেস্ট অনেক বেশি করার কতটা প্রয়োজনীয়তা দেখেন এই সময়টায়?
আচ্ছা, আমি একটু ডক্টর জামিলের মানে যে স্ট্যাটিস্টিক্স এটার সাথে আরেকটু যোগ করে বলতে চাই যে বাংলাদেশে উনি যে সংখ্যাটা বলেছেন খুবই রাইট। কত 2000 বা এরকম আপনি বলেছেন প্রতি মিলিয়নে। 2300 আপনি 2300 আমেরিকার সাথে আপনার, হ্যাঁ 2300, আমি দুই জি। দুই মানে একটা রাউন্ড ফিগার বলছি। আপনার এত আমেরিকা বা কানাডার সাথে আমরা তুলনা যদি না করে খুব কাছের দেশ নেপাল, যাদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে কম, সেটা যদি তুলনা করেন, নেপালে কিন্তু প্রতি মিলিয়নে 8000 টেস্ট হয়েছে, আমাদের 4 গুণ প্রায়। ঠিক আছে, আমরা তুলনা যদি আমেরিকার সাথে নাও করি, আমরা যদি নেপালের সাথেও তুলনা করি, আমাদের অবস্থাটা কোথায় সেটা বোঝা যাবে। কাজে এটার যে প্রয়োজন আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর কি, এটা অবশ্যই করতে হবে। আর দ্বিতীয়ত আপনি লকডাউন করেন, আমাদের কাছে মনে হচ্ছে যেন কথাবার্তা শুনে লকডাউন একটা ওষুধ, এই লকডাউন প্রয়োগ করলে ভাইরাস চলে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। লকডাউন আপনার যদি একটা একটা মানে 4 পায়া বিশিষ্ট একটা টুল থাকে, তার একটা পায়া হচ্ছে আপনার লকডাউন, বাকি 3টা পায়া কিন্তু আছে। আপনাকে কন্টাক্ট ট্রেসিং করতে হবে, আপনার টেস্টিং করতে হবে, আপনার কোয়ারেন্টাইন আইসোলেশন করতে হবে। এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে কেবলমাত্র শুধু লকডাউন দিয়ে কোনো লাভ নেই। আর সেই কাজগুলোর প্রধান শর্তই কিন্তু হচ্ছে আপনার টেস্ট করতে হবে। আপনি টেস্ট প্রপারলি না করেন, আপনার কোথায় ইনফেকশন আছে, কোন জায়গাকে আপনি লাল বলবেন, কোন জায়গাকে হলুদ বলবেন, কিসের ভিত্তিতে বলবেন? আপনার কাছে তো সেই কনফিডেন্সটা আপনি পাবেন না আপনার টেস্টের ভিত্তিতে। কাজেই ডেফিনেটলি আমার টেস্ট আসলে করতে হবে এবং প্রচুর পরিমাণে করতে হবে। এবং আমাদের যেই পিসিআর, ডেফিনেটলি ইটস গোল্ড স্ট্যান্ডার্ড, জি। কিন্তু এর সাথে কিন্তু এখন অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন ভিত্তিক যে টেস্টগুলো, সেগুলোকেও আমাদেরকে কিন্তু এখন অতি সত্বর এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এবং র্যাপিড যে টেস্টগুলো আছে, যেমন জিন এক্সপার্ট মেশিন আছে, যেগুলো আমাদের দেশে অনেক এনজিওরা টিউবারকুলোসিসের জন্য ব্যবহার করে থাকে, এই মেশিনগুলো কিন্তু প্রচুর আছে, অনেক এনজিওর কাছে আছে, বাংলাদেশের ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামের হাতে আছে। এই মেশিনগুলোকেও কিন্তু আস্তে আস্তে এখন আমাদের ব্যবহারে নিয়ে আসতে হবে। এখন আমাদের ঠিক ওই লাক্সারিটা নেই যে আমরা কেবলমাত্র আরটিপিসিআর করবো। ডেফিনেটলি ওগুলোর সংখ্যা বাড়াতে হবে, কিন্তু সাথে সাথে যে অন্যান্য পদ্ধতিগুলো আছে সেগুলো আমাদের অবলম্বন ডক্টর আসলে করতে হবে। তৌফিক জোয়ারদার, এই জায়গায় আপনার কথার সূত্র ধরেই বলি, সেটা হচ্ছে যে র্যাপিড কিটের যে বিষয়টি, যে গণস্বাস্থ্যের যে কিট, সেটি ফলাফলই তো এখন পর্যন্ত আসলে জানা গেল না ফাইনালি সিদ্ধান্তটা। হ্যাঁ, এটা তো আসলে খুবই দুঃখজনক, যেখানে মানে এই জাতীয় টেস্টের এটাকে বলে ভ্যালিডিটি টেস্ট করা আর কি, বা ভ্যালিডেশন করা। জি। তো ভ্যালিডেশন বা পারফরম্যান্স ইভালুয়েশন অবশ্যই করতে হবে। আমরা মানে অ্যাজ এ সায়েন্টিস্ট, পাবলিক হেলথ সায়েন্টিস্ট, আমরা এটা বলি না যে একজন এসে একটা টেস্ট দাবি করলো আর আমাদের সেটাকে মেনে নিতে হবে, কিন্তু সেটাকে যেন স্বল্পতম সময়ে এবং সেটার প্রতি সব রকমের মানে সাপোর্টিভ একটা টেন্ডেন্সি সরকারকে রেখে, কারণ আলটিমেটলি তো সরকারের উপর দিয়েই যায় সবকিছু, ভালো হলেও সরকারের ক্রেডিট, খারাপ হলেও দোষটা তার। কাজে এটা সরকারেরই উচিত যত অল্প সময়ের মধ্যে এই জিনিসটাকে অ্যাপ্রুভাল দেওয়া যায়, যদি এটার কোনো সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতাকে কিভাবে অতিক্রম করা যায় সেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। কিন্তু এটাকে একদম আমরা যেভাবে এটার এক ধরনের রাজনৈতিক চেহারা আমরা দেখতে পাচ্ছি বা অনুমান করছি, সেটা আসলে একেবারেই কাঙ্ক্ষিত জি, না। আবার আসবো। মোস্তাফিজ শফি, আপনি নিশ্চয়ই শুনছিলেন, একই বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। না, আমি আসলে যে র্যাপিড টেস্ট যেটা গণস্বাস্থ্যের বিষয়ে যেটা বলা হলো, আমি বলবো পুরো যে এখানে আসলে টেস্ট যে বাড়ানো, সেই জায়গায় এখন আসলে কি করা দরকার? মানে না, আমরা তো এখন টেস্ট তো 64 বাড়াতে জেলায় টেস্ট হবেই। করতে এটা পারলাম না। এটা আসলে আমি সব সময় গুরুত্ব দিতে চাই, বা আমি বলতে চাই, বা আমি বলবো না, আমরা যারা কথা বলি বিভিন্ন সময়, সবাই কিন্তু বিশেষজ্ঞদের কথাগুলোকে সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। এবং একই সঙ্গে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে যে মানে গাইডলাইনটি দিয়েছে, সেই গাইডলাইনটি ফলো করার কথাই বারবার বলা হচ্ছে। সেখানে কিন্তু টেস্ট এবং টেস্ট, এই কথাগুলো বারবার বলা হচ্ছে, সেটা তো আমাদের করতেই হবে। আর গণস্বাস্থ্যের টেস্টটি যে বিষয়টি হলো যে গণস্বাস্থ্য নিজেই কিন্তু এটা নিয়ে রাজনীতি অনেক করে ফেলেছে, এবং আসলে এটা একটি রাজনৈতিক, আমি বলবো যে মানে কিটি। কারণ গণস্বাস্থ্য নিজে আবার আবেদন করেছে সরকারের কাছে যে এটি যাতে রেজাল্ট এখন না দেওয়া হয়, তাদের এটি কিছু ভুল ত্রুটি আছে। তো আমরা আসলে এই রাজনীতিটিও শেষ হোক দ্রুত, আমরা চাই। আর একই সঙ্গে যে বিষয়টি হলো যে এই র্যাপিড টেস্ট সিস্টেম, আমাদের অনেক জনপ্রতিনিধিও কিন্তু আমরা জানি যে অনেক হাজার হাজার লাখ লাখ কিট এনে বসে আছেন, যা যে এখানেও একটি ব্যবসা হতে পারে কিনা। তো আসলে শুধুমাত্র এই জায়গাগুলোতে যে এইগুলো যেখানে মানে এখন পর্যন্ত সন্দেহাতীত ভাবে কাজে লাগার বিষয়গুলো নেই, এবং অনেকগুলো সন্দেহ আছে এটা নিয়ে, অনেকগুলো অকার্যকর হওয়ার প্রমাণ বিভিন্ন জায়গায় আছে, সেই জায়গাগুলোতে আমি যাতে আমার মানুষগুলোকে মানে গিনিপিগ না বানাতে পারি, এবং মানুষগুলোকে যাতে মানে হয়তো ধরেন একজন কোভিড আক্রান্ত আছে, তাকে আমি টেস্ট করে বললাম যে আপনি নেগেটিভ, এরকম করে দিলে কিন্তু আরো অবস্থা খারাপ হতে পারে। আমি গুরুত্ব দেই পিসিআর মেশিনের ক্ষেত্রে, পিসিআরটাই বাড়াতে হবে, এবং এখন যা আছে এটলিস্ট এর ডাবল করতে হবে। জি, মোস্তাফিজ শফি, এই জায়গাটাই একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে মানে যেটি বারবার আসলে বলছি, বাংলাদেশ আসলে অনেক পিছনে ছিল, এখনো 20তম দেশ সংক্রমণের যে তালিকা বিশ্বজুড়ে।
হ্যাঁ, সেই জায়গায় ঢুকে গেল বাংলাদেশ। এবং আমি যদি সংক্রমণ শুরু থেকে ধরি, একেবারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 6 মাস, 5 মাস অতিবাহিত হলো। এর মধ্যেও আমরা 64 জেলায়, মানে প্রস্তুতি তো আগে থেকে নেওয়া কতটা গিয়েছিল, 1-2 নম্বর হচ্ছে 8ই মার্চ প্রথম সংক্রমণের পরেও আমরা 3 মাস পার করে ফেলছি। এখন আমরা সারা দেশে টেস্টের ব্যবস্থাটাই করতে পারলাম না। ঘাটতি আসলে কোথায়, নাকি আমাদের সক্ষমতার অভাব দেখেন? ঘাটতি দেখেন, কোথায়? আসলে আমরা শুরুতে আসলে এই বিষয়টা যে এই পর্যায়ে আসতে পারে সেই বিষয়টাই বুঝতে পারিনি আমি বলবো। কারণ আমাদের বিশেষ করে সরকারি নেতারা যে বলেছেন বারবার যে কোভিডের চেয়েও, মানে করোনার চেয়েও শক্তিশালী আমাদের পদক্ষেপ হবে, এই কথাগুলো বলছেন, কিন্তু আসলে বাস্তব অর্থে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি। কিন্তু ধরেন অতীতে যা হয়েছে শুধুমাত্র সেই সমালোচনা করে তো লাভ নাই। এখন কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং আমি বলবো যে এটার যে ভয়াবহতা এখন এই ফিল্ডটা সরকারের মধ্যেও আছে, এবং সেটা যদি দ্রুততর সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যদি আমরা সিদ্ধান্তগুলো নিতে পারি এবং কার্যকর করতে পারি, তাহলে হয়তো আমরা যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, 20তম হয়েছি, আর উপরে যাতে না যেতে হয়, সেই পদক্ষেপটা আমরা নিতে পারবো। জি, কিন্তু আসবো। আমাদের আসলে কথা বেশির চেয়ে কাজ বেশি করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু শফি আহমেদ আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনি সাবেক ছাত্রনেতা, আন্দোলনের বহুত আন্দোলনের আপনি সাক্ষী। আমি একটু জানতে চাই, এখন যে সময় আসলে বাংলাদেশ পার করছে, ঐক্য নিয়ে আসলে কথা বলছিলাম আগের বার আপনার কাছে। এখন আসলে যে মানে কি দেখছেন, যে সরকার শুধুমাত্র একা কাজ করছে, অন্য কোনো পার্টের সঙ্গে সমন্বয় দেখছেন কিনা? আমি বেসরকারি পর্যায়ের কথা বলি, জনপ্রতিনিধি, প্রশাসন, সব কিছু মিলে যে ঝাঁপিয়ে পড়া, সেটি কেন সম্ভব হচ্ছে না? আপনার কাছে কি মনে হয়, শফি আহমেদ? আসলে প্রথমেই তো সেই কথাটা বললাম যে যে ন্যাশনাল ফিলিংস, সেই ফিলিংসটা এই কোভিডকে নিয়ে আমাদের মধ্যে আসে নাই। আমি বরং ওনারা যে আলোচনাটা করলেন সেই আলোচনাটা, আমি সরকারি দলেরও একজন কর্মী, জি, সেই হিসাবে আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই। যেমন কারণ আমার বাড়ি নেত্রকোনা, ময়মনসিংহ এর টেস্ট হয়ে কোথায়, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এগুলি মিলিয়ে ময়মনসিংহ একটা মেডিকেল কলেজে। এর মধ্যে জামালপুরে একটা পিসিআর ল্যাব তৈরি হয়েছিল, সেটা আপাতত টেকনিক্যাল কারণে শুনলাম যে বন্ধ আছে। আচ্ছা, এর মধ্যে ঢাকায় আপনার যেগুলো হচ্ছে, কিশোরগঞ্জে বাজিতপুর মেডিকেল কলেজে একটা পাত্র স্থাপন করা হয়েছে। জি, এরকম ধরেন বিভিন্ন বিভাগীয় শহরগুলিতে বা পুরনো জেলাগুলিতে, জেলা সদরে আছে। এটা হচ্ছে আপনার টেস্ট না করলে, আপনার রোগী শনাক্ত না করতে পারলে তো আপনি ট্রিটমেন্ট করবেন কি? আর যেহেতু এটার কোনো প্রতিষেধক আবিষ্কার হয় নাই, তাহলে জেনারেল যে ওর পরামর্শ আছে সেই ওষুধগুলি ব্যবহার করছে। রোগী যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনার প্রশ্ন আসছে তাকে ভেন্টিলেশন দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা কালকের খবরের কাগজ আমি পড়লাম যে 3 মাস যাবত আপনার যে অক্সিজেন ভেন্টিলেটর যেগুলি ইম্পোর্ট করার কথা, সেটা এখন পর্যন্ত ওয়ার্ক অর্ডার দেওয়া হয় নাই। তাহলে এখানে কিন্তু সমন্বয়হীনতা আছে। শফি আহমেদ, এই জায়গায় একটা যোগ করতে চাই আপনার সঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, যেটি আসলে সকালে সাধারণ মানুষের হাতে যাবে। একটা বড় শিরোনাম, আইসিইউ ভেন্টিলেটর শূন্য 46 জেলার হাসপাতাল। জি জি, আমি এই কথা বলছি যে এইটা আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আচ্ছা, এখন আসলে আপনার সমন্বয় হচ্ছে না কেন? এখন সরকার যেভাবে করছে সেটা হচ্ছে প্রশাসনের মাধ্যমে কাজটা করছে। জি, প্রশাসনের সাথে সরকারি দল, মানে আমাদের দল আওয়ামী লীগও কতটুকু সম্পৃক্ত, সেটাও মানে একটা প্রশ্ন থেকে যায়। তারপর জনপ্রতিনিধি, অন্যান্য দল যারা আছে তারাও আসে না, কাছে আসে না, যে যার মতো করতে যাচ্ছে। কিন্তু আসলে এটা যে যার মতো করা, একটা হচ্ছে যে ত্রাণ সাহায্য, এই কাজটা যে যার মতো করেছে। কিন্তু কোভিড কে তো যে যার মতো করলে হবে না, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। এটা বিশেষজ্ঞরা করবে, ডাক্তাররা করবে, এক্সপার্টরা করবে। এটা আমাকে আপনাকে দিয়ে হবে না, জেনারেল মানুষ দিয়ে হবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যে যে কথা আপনি প্রশ্ন আমাকে করেছিলেন যে আমরা কেন ইউনাইটেড হতে পারছি না, আসলে আমরা তো ইউনিটি আমাদের ব্রেক হয়ে গেছে অনেক অনেক বছর আগে। এই ইউনিটিটা 2-1 বার মাঝে মাঝে ফিরে আসছে, কিন্তু আবার আমরা সেই পূর্বের জায়গায় ফিরে গেছি। কিন্তু এখন যে সময় চলছে, যে কানাডা থেকে যে ভদ্রলোক বলেছেন যে আমরা ডিপ ক্রাইসিসের মধ্যে আছি। আপনার ইতিমধ্যে 18 জন ডাক্তার, আপনার সিনিয়র জুনিয়র মিলিয়ে 18 জন ডাক্তার আমাদের চলে গেছে। পুলিশ বাহিনীর অনেক সদস্য মারা গেছেন। আপনার অন্যান্য শফি আহমেদ, আমি একটু যোগ করি, সেটি হচ্ছে যে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, এই তিনটার মধ্যেও যদি সমন্বয় হয়, এবং ভালো মতো সমন্বয়ের জন্য সামনে কি ধরনের পদক্ষেপ দরকার?
জি জি, আমি সেটাই বলছি যে আপনি খেয়াল করবেন যে 1998 সালে 1998 একটা বন্যা হয়েছিল। জি তো সেই বন্যা কিন্তু সফলভাবে মোকাবেলা করা হয়েছিল এবং সেই বন্যায় কিন্তু একটি প্রশ্ন উঠে নাই ত্রাণ টান এই সমস্ত নিয়ে। আমি বলছি যে এইবার এই জায়গাটা একটা অসঙ্গতি আমরা খেয়াল করছি, অসঙ্গতিগুলি দূর করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই যে চেষ্টাগুলি আপনার এই যে কেউ কেউ বলেন না যে কোন জোন ভাগ করবেন, জি আমি বলছি যে আমাদের আগে তো ইন্ডিয়া করেছে এটা। আর অর্থনৈতিক ব্যবস্থার দিক দিয়ে চিন্তা করলে আপনার নেপাল, এই যে একজন যে বললেন কথাটা, আমি বলছি যে এই চিন্তাগুলি রাজনৈতিক যারা নেতা, রাজনীতির মধ্যে দিয়ে যারা উঠে এসেছেন, তাদের মধ্যে যে দেশপ্রেম থাকে, তারা যেভাবে চিন্তা করে সিদ্ধান্তটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে পারেন এবং সরকারের মধ্যে এক্সিকিউট করতে পারেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যারা কাজ করছেন সেই কাজটা সমন্বিত করতে পারছেন না। তাদের মানে যে কাজটা হচ্ছে যে যেটা একটা দেশ সেবা আর একটা হচ্ছে বাধ্য করা, এই দুই জিনিস। জি একটা আসবো, হচ্ছে নিজের থেকে। আবার আসবো শফি আহমেদ, আবার আপনাকে আবার শেষ বেলায় আপনারা আবার আসবো। আমি একটু তথ্যপত্র দর্শকদের জানাতে চাই। আমার হাতে প্রতিদিনের মতো বিশ্বের তথ্যপত্র আছে, একই সঙ্গে আমরা একটু এশিয়ার যে দেশগুলো আছে, প্রতিবেশী দেশগুলো, সেগুলোর তথ্যপত্র দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই। সব মিলিয়ে যেমনটা আসলে শুরুতেই বলেছি, 69 লাখ আসলে ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে। সব মিলিয়ে একটু দেখতে চাই, 69,15,040 জন বিশ্বজুড়ে আক্রান্ত করোনা ভাইরাসে। মারা গেছে আসলে কিছুক্ষণ আগের তথ্য, 4 লাখ আসলে ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা। এর মধ্যে সুস্থ হয়েছে 33,84,722 জন। সব মিলিয়ে প্রায় 50% মানুষ সুস্থ হয়েছে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে। একটি সুসংবাদ অবশ্যই। আমরা একটু প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার দিকে একটু নজর দিতে চাই। পাকিস্তানের অবস্থা বেশ খারাপের দিকেই যাচ্ছে, বেশ প্রায় মাস জুড়েই দেখতে পাচ্ছি। পাকিস্তানে দেখতে পাচ্ছেন যে আসলে সব মিলিয়ে 93,983 জন আক্রান্ত করোনা ভাইরাসে, মারা গেছে 1,935 জন, সুস্থ হয়েছে পাকিস্তানে 32,581 জন এখন পর্যন্ত। ভারতের দিকে একটু নজর দিতে চাই। ভারতের অবস্থা বেশ খারাপ, দিন দিন আসলে খারাপের দিকে যাচ্ছে। আমরা একটু বাংলাদেশের অবস্থা দেখি। বাংলাদেশের অবস্থা শুরুতেই আসলে জানিয়েছি, সব মিলিয়ে অবস্থা 63,026 জন করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশে, মারা গেছে 846 জন, সব মিলিয়ে সুস্থ হয়েছে 13,325। বিশ্বজুড়ে যে হার সুস্থতার, সেই হার কিন্তু বাংলাদেশে তুলনামূলক কম। আমরা একটু শ্রীলঙ্কার দিকতে, শ্রীলঙ্কার তথ্যপত্র দেখতে পাচ্ছেন, 1,814 জন আসলে আক্রান্ত সব মিলিয়ে এখন পর্যন্ত। কিভাবে সম্ভব, সেই বিষয়টি নিশ্চয়ই বাংলাদেশ চিন্তা করতে পারে, ফলো করতে পারে। সব মিলিয়ে মারা গেছে 11 জন শ্রীলঙ্কায়। ভারতের অবস্থা সবচেয়ে খারাপ প্রতিবেশী দেশগুলোর মধ্যে, 2,45,962 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতে, মারা গেছে 6,933, সুস্থ হয়েছে ভারতে সব মিলিয়ে 1,18,313 জন। এই মোটামুটি আসলে সব মিলিয়ে আসলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আসলে ভালো অবস্থা শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। আমি একটু যেতে চাই, আমাদের সঙ্গে ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম আছেন, কানাডায় বাংলাদেশের সাবেক অনারারি কাউন্সিল জেনারেল। ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম, আপনি নিশ্চয়ই পরিসংখ্যান দেখছিলেন, আমরা একটু শ্রীলঙ্কার অবস্থা দেখছেন। নেপাল এবং ভুটান, তাদের অবস্থাও খুব ভালো। মানে আমরা আসলে কেন এখান থেকে শিক্ষা নিতে পারলাম না? এটার একটাই কারণ আসলে, এটা আপনি যখন অনসেট থেকে মানে একটা ডিজাস্টারের শুরু থেকে যদি আপনি 100% শতভাগ মাঠে না নামতে পারেন, এটা আসলে পরবর্তীতে যখন হাতছাড়া হয়ে যায় খুব ডিফিকাল্ট টু কন্টেইন। একটা উদাহরণ আমি দিতে চাই, আবার আমি যেহেতু আমি কানাডায় থাকি, আমি একটা উদাহরণ দিতে চাই। কানাডা পৃথিবীর মধ্যে আইডিয়াল যে লকডাউন বা ইমার্জেন্সি বলেন বা কোয়ারেন্টাইন বলেন, আইডিয়ালি দে ফলোড ইট। এবং যে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট হাইলি সফিস্টিকেটেড এন্ড স্ট্যান্ডার্ডাইজড হেলথ কেয়ার সিস্টেম কানাডাতে। তারা পর্যন্ত গত 100 দিনের যে ইমার্জেন্সি বা লকডাউনের মধ্যে আমরা আছি, তারপরেও আমাদের আসলে অলমোস্ট উই আর টাচিং 100,000 কোভিড ইনফেক্টেড পেশেন্ট, এবং আমাদের এখানে মৃত্যুর সংখ্যা প্রায় 7,000-এর কাছাকাছি। তো সেইখানে বাংলাদেশ, যেখানে আসলে আমাদের আইন না মানার প্রবণতা অথবা আমাদের এডুকেশনের অভাব, এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি আসলে সাধারণ মানুষের দোষটা আমি কম দিব, কারণ বাংলাদেশ মতো দেশে যেভাবে আমাদের দেশে আপনার লকডাউন শুরু হয়েছিল, মানুষ কিন্তু মানছিল। হ্যাঁ, কিছু জায়গায় প্রবলেম ছিল, এটা রিল্যাক্স হইতে হলেও মানুষ মানছিল। কিন্তু আমরা যে কিছু সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে, যেমন
ঈদের ছুটির পরে হঠাৎ করে সব খুলে দেওয়া। আপনি একটা এখন যেই আপনি দেখছেন যে প্রতিদিন আসলে মৃত্যুর সংখ্যা বাড়ছে, প্রতিদিন আপনার ইনফেক্টেড লোকের সংখ্যা বাড়ছে, কারণ হচ্ছে একটাই, আইডিয়ালি আপনার কোভিড-19 পেশেন্ট স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে 5 দিন আসলে তাদের ইনকিউবেশন পিরিয়ড থাকে, বাট ইট ক্যান ভ্যারি ফ্রম ডেট 2 দিন থেকে 14 দিন। এখন আপনি যে পেশেন্ট গুলো দেখছেন এগুলো কিন্তু আসলে এই যে আমাদের ঈদের সময় খুলে দেওয়ার ফল, তার আগে যেগুলো আপনি দেখেছেন সেগুলো হয়তো যে গার্মেন্টস কর্মীদের আনাগোনার ফল। এইটার আসলে আপনার সাফারিংসটা আপনাকে ভোগ করতে হবে সামনে। এবং আমাদের আমি আজকে আমাদের বাংলাদেশে একজন প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞর কথা শুনলাম যে উই আর এট দ্য পিক। নো, আই ডোন্ট থিংক সো। আমরা আসলে জুনের লাস্টের দিকে আমরা পিকে টাচ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের সামনের দিনগুলো আরো খারাপ হবে। জি, সেই জায়গায় নিশ্চয়ই সরকার চিন্তা ভাবনা করে আসলে সিদ্ধান্ত নেবে এবং কঠোর হবে, সেই আশা আমরা করতেই পারি। আমরা একটু ডক্টর তৌফিক জোরদার আপনার কাছে আসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবার জন্য আসলে মাস্ক ব্যবহারের কথা বলছে। বাংলাদেশের যে অবস্থা, আমি আমার রিপোর্টার হিসেবে আমি যেমনটা আসলে লক্ষ্য করছি যে একটা বড় অংশের মানুষ মাস্ক পরছে না একেবারে সেটি বলা যাবে না, এবং স্বাস্থ্যবিধি মানার চেষ্টাটাও আছে, কিন্তু এর বাইরেও একটা বড় অংশের মানুষ মানে স্বাস্থ্যবিধির একেবারেই তোয়াক্কা করছেন না। সবার জন্য মাস্ক উৎসাহিত করতে মানে কি করার দরকার একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমি ডক্টর মাস্কের দাম বিবেচনায় নিয়ে একটু যদি বলেন, আমরা এখনো মানে মাস্ক যদি না, আমি দাম নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, তবে আমি কিছুটা হাইপোথেটিক্যালি আমি কিছুটা বলতে পারি। আমার পাবলিক হেলথ এবং বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন যেহেতু আমাদের পঠনের বিষয়, সেখান থেকে কিছুটা যে ডক্টর জামিলের সাথে আমি পুরোপুরি একমত যে আসলে মানুষের উপর দোষ আসলে খুব একটা দেয়া যায় না। মানুষ যে মানবে না এটা একটা অবধারিত। শুধু বাংলাদেশের মানুষের এমন কোনো বিশেষ জেনেটিক বৈশিষ্ট্য নেই যে তারা অন্য জায়গা থেকে ডিফারেন্ট। আপনি দেখেন আমেরিকা থেকে মানুষ দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু মৃত্যুর হার আমাদের থেকে অনেক বেশি। আমরা দেখেছি যে স্পেনে দিতে গিয়ে, ইটালি, হ্যাঁ, সারা পৃথিবীতেই জার্মানির মতো দেশেও এরকম হয়েছে, সারা পৃথিবীতেই এরকম হয়। তো আপনাকে যখন ডিসিশন নিতে হবে এই বিষয়গুলোকে আপনার ইকুয়েশনের মধ্যে নিয়েই আপনার সিদ্ধান্ত নিতে হবে যে মানুষ কিছু মানবে না, তাকে আমি কিভাবে মানানোর ব্যবস্থা করতে পারি, কিভাবে তাকে আমি প্রপার মেসেজিংটা করতে পারি, সেটা আমরা দেখতে পারি। আপনি লক্ষ্য করে দেখেন আমাদের মেসেজটা, যার কাছ থেকে যে মেসেজটা যেভাবে যাওয়া দরকার সেই মেসেজটা সেভাবে যাচ্ছে কিনা আপনি চিন্তা করে দেখেন। আপনি দেখেন আমাদের একজন ধর্মীয় নেতার জানা যায় প্রচুর মানুষ একসময় শরিক হয়ে গেলেন, কিন্তু তাদেরকে পৌঁছানোর জন্য, অর্থাৎ তাদের কাছে যদি পৌঁছাতে হয় আপনাকে মেসেজটা দিতে হবে তারা যাদের কথা শুনবে তাদের কাছ থেকে। ঈদের সময় আপনি বাসার থেকে বের হবেন না, এই মেসেজটা যদি আজকে জাতীয় মসজিদের খতিবের কাছ থেকে যেত সেটার ভ্যালু কিন্তু মানুষের কাছে অনেক বেশি হতো। অর্থাৎ আমি কোন চ্যানেলে মেসেজটা দিচ্ছি, কাকে দিয়ে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখনো কাজ করার সুযোগ আছে। এবং সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী যারা আছে, সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছে, অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে, এই জাতীয় মানুষদের একটা প্রচুর বড় একটা ভূমিকা আছে। তো আমি বলবো যে শুধুমাত্র পাবলিক হেলথ প্রফেশনাল, শুধুমাত্র ডক্টর নয়, অন্যান্য পেশাজীবী, সংশ্লিষ্ট পেশাজীবী যারা আছে তাদেরকে নিয়ে আমার প্রপার মেসেজিং করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে মোস্তাফিজ শফি আপনার কাছে আসতে চাই। আমি একটু মানে স্বাস্থ্যবিধি মানানোর কথা বলা হচ্ছে, মানতে বলা হচ্ছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে মানে উপকরণ যেগুলো আসলে লাগে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, মানে খুব বেশি সহজলভ্য মনে হচ্ছে কি আপনার কাছে? এই জায়গায় কিছু করার দেখেন সবার জন্য মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করতে? 2 মাস বা 3 মাস আগে যে অবস্থা ছিল এখন কিন্তু অনেকটাই সহজলভ্য হয়েছে, এবং আমি বলবো যে এই বিষয়গুলো যাতে আরো মানুষ আরো সহজলভ্য হয়ে পেতে পারে, এবং বিশেষ করে যারা একবারে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের কাছে ফ্রি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের বিভিন্ন নানা রকম সামাজিক সোশ্যাল যে উইং গুলো আছে, তাদের প্রত্যেককে কিন্তু এই জায়গাগুলোতে কাজ করতে হবে। কিছুটা যে হচ্ছে না তা কিন্তু না, অনেকে কিন্তু কাজ করছেন, অনেক সামাজিক সংগঠন রাস্তায় আছেন, তারা কাজ করে যাচ্ছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকে করে যাচ্ছেন। এটাকে আরো বাড়াতে হবে। আর আমি শেষ পর্যায়ে যেহেতু আমি দুটো লাইন বলতে চাই, যেহেতু 6 দফা দিবস আজকে, আমরা আসলে এই দিনটিতে আলোচনার সুযোগে আমরা আমাদের অবিসংবাদিত নেতা, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাই, এবং একই সঙ্গে এই যে 6 দফা আন্দোলন থেকে আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতা, এই সঙ্গে যারা জড়িত ছিলেন, যেসব শহীদ হয়েছেন, আমি মনুমিয়ার এলাকার মানুষ, মনুমিয়া সহ 6 দফা আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, এবং একই সঙ্গে আমাদের স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন, স্বাধীনতায় যারা নানাভাবে আত্মত্যাগ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শফি আহমেদ। আমি একটু শফি আহমেদের কাছে যেতে চাই। শফি আহমেদ, এখন যে অবস্থাটা আসলে আমরা মানে প্রতিদিনিয়তই আসলে রোগীর চাপ বাড়বে সামনে, যদিও আমাদের মৃত্যু হার কম, মানে স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটাই কি ধরনের প্রস্তুতি দরকার সেই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। চিকিৎসা না পেয়ে 2 জেলায় 6 জনের মৃত্যু, একটা খবর
একটু জানিয়ে রাখলাম আপনাকে বাংলাদেশ প্রতিদিনের। খুবই দুঃখজনক, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো একেবারেই ভেঙে পড়েছে। তবুও যারা এই আমাদের চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন, তাদের সহকারী যারা রয়েছেন, তাদের কাছে আমি জোর অনুরোধ জানাবো জি। তারা যেন মনোবল না হারিয়ে তারা যেন মানুষের পাশে দাঁড়ায়। একটা হাসপাতাল থেকে যেটা বললেন যে এই হাসপাতাল তো ওই হাসপাতাল, আজকে সিলেটে কফিন মিছিল হয়েছে, এটা একটা জাতির জন্য দুঃখজনক বিষয়। তো প্রত্যেকটা সরকারি বেসরকারি হসপিটাল এবং ক্লিনিক তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং সংশ্লিষ্ট যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, শুধু আওয়ামী লীগের নেতৃবৃন্দ না, অন্য অন্য ব্যক্তিবর্গ আছে, তাদের মাধ্যমে অনুরোধ করে যে কোনো হসপিটাল থেকে যেন কোনো রোগীকে ফিরিয়ে না দেওয়া হয়। এটা আর ওনারা যেটা মাস্ক এবং স্যানিটাইজেশন যে ব্যাপারটা, আমার মনে হয় এটা 90% জনগণের জন্য, 90% জনগণের জন্য এটা পার্সু করা খুব সোজা ব্যাপার। এটা সবাই সানন্দে গ্রহণ করবে। কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল মাস্ক মানে এটা কি জিনিস। আমি গতকালকের ব্রিফিং না পরশু ব্রিফিং শুনলাম যে ঘরেই মাস্ক তৈরি করা যায়। তো ধরেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরেই আমাদের সেটি আসলে আছেন, তারা মাস্ক তৈরি জি, করতে পারে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে শফি আহমেদ। আমরা আশা করি সরকার এই বিষয়গুলোতে আসলে নজর দেবে। আমরা একেবারে শেষ পর্যায়ে একেবারেই শেষ লাইন আসলে জানতে চাই ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম। না, ওই যে মাস্কের যে কথাটা আপনি বললেন, জি। আমি অবাক হলাম শুনে যে বাংলাদেশে এখনো ঘরে ঘরে তৈরি শুরু হয়নি। উন্নত দেশে এটা ঘরে ঘরে তৈরি হচ্ছে এবং এটা বলা হচ্ছে যে সার্জিক্যাল মাস্ক বাইরে পড়ার কোনো দরকার নেই, ঘরে তৈরি মাস্কগুলো সাধারণ মানুষের বাইরে পড়ে যাওয়া উচিত এবং সেটাই উচিত এবং সেই দিকে আমাদের নজর দেওয়া। সব যে আসলে আমরা সরকার আমাদের মাস্ক দিবে বা আমরা বাইরে থেকে মাস্ক কিনে পরবো না, ইউ ফিল ইট এট হোম, ইউ মেক ইট এট হোম এন্ড দেন ইউ ক্যান ওয়্যার ইট। এইটা হচ্ছে আমাদের সবারই আসলে এখানে আমাদের কিছু কিছু কন্ট্রিবিউট করা দরকার এবং সবারই সচেতনতা দরকার। জি, অনেক ধন্যবাদ, অনেক এখন আপনি ধন্যবাদ। কেউ আপনার জন্য কিছু করে জি, দেবে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে অনেক ধন্যবাদ শফি আহমেদ, মোস্তাফিজ শফি, ডক্টর তৌফিক জোয়ারদার, ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য নিউজরুম সংলাপে এই রাতে এসে। আসলে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে যে বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা হলো। সামনের সময়টা আসলেই ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। একই সঙ্গে সবার আসলে সতর্ক সাবধান থাকার খুব বেশি বিকল্প নেই, কারণ এমনিতেই খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে আসলে যাচ্ছে। যদি সংক্রমণ এবং মৃত্যুর বিষয়গুলো বিবেচনা নিই প্রতিদিন বাংলাদেশের যে অবস্থা, তাতে করে নিশ্চয়ই সতর্ক সাবধান থাকবেন। একই সঙ্গে অনুরোধ থাকছে সবাই মাস্ক পরে বাইরে বের হবেন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই ছিল নিউজরুম সংলাপ। দেখাবেন কোনো সময়, সে পর্যন্ত তখন আশা করি নিউজ 24